ফুটবল স্রেফ ২২ জন মানুষের একটা বলের পেছনে ছোটার খেলা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ক্ষমতা, রাজনীতি আর রক্তের এক অজানা ইতিহাস, যেখানে একটা গোলের জন্য বদলে যায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, যেখানে একটা আত্মঘাতী গোলের জন্য জীবন দিতে হয় খেলোয়াড়কে, আবার একটা ট্রফির জন্য বুক চিতিয়ে দাঁড়ায় পুরো একটা শোষিত জাতি। আজ আমরা শুধু সবুজ গালিচার গল্প শুনব না, শুনব মাঠের বাইরে সেই সব অন্ধকার, রোমাঞ্চকর আর আবেগে মোড়ানো ইতিহাস। উরুগুয়ের প্রখ্যাত লেখক এদুয়ার্দো গ্যালিয়ানো একবার বলেছিলেন, আমি একজন সাধারণ ভিখারির মতো পৃথিবীর মাঠে মাঠে ঘুরে বেড়াই শুধু একটা ভালো ফুটবল ম্যাচের আশায়। আর যখন দারুণ একটা গোল হয়, তিনি ঈশ্বরকে ধন্যবাদ দেন আর থোড়াই কেয়ার করেন যে কোন দেশ বা কোন দল খেলছে। আজকের এই গল্পটা সেই গোলগুলোর গল্প, আবার এই গল্প তাদেরও যারা গোল করতে পারেনি। সেই গোলরক্ষকের গল্প যে বাম দিকে ঝাঁপ দিতে মাত্র ১ সেকেন্ড দেরি করেছিল, আর সারাটা জীবন সে দেরির বোঝা বয়ে বেরিয়েছে। আজকের গল্পটা সেই ফরওয়ার্ডের দুর্দান্ত শটটা যেটা পোস্ট ঘেঁষে বেরিয়ে গেছে মাত্র কয়েক সেন্টিমিটারের জন্য, আর সেটাই তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ হয়ে থেকে গেছে। সালটা ১৯৩০, দুটো বিশ্বযুদ্ধের ঠিক মাঝখানে দাঁড়িয়ে গোটা পৃথিবী। গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা গোটা বিশ্বকে গ্রাস করেছে। আমেরিকার অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত। ইউরোপের কারখানায় শ্রমিকেরা ক্ষুধা আর অনিশ্চয়তা নিয়ে রাস্তায়। ঠিক এই অস্থির সময়ে পৃথিবীর অন্য প্রান্তে উরুগুয়ে ঘোষণা দিল তারা প্রথম বিশ্বকাপ আয়োজন করবে। উরুগুয়ের জনসংখ্যা তখন ২০ লক্ষেরও কম, কিন্তু তারা তৈরি করতে শুরু করলো এক বিশাল স্টেডিয়াম, এস্তাদিও সেন্তেনারিও। ইউরোপ তখন ভেঙে পড়ছে। আটলান্টিক পাড়ি দিয়ে মাত্র ৪টি দেশ এসেছিল। তাদের যাত্রাটাও ছিল এক ধরনের রোমাঞ্চকর অভিযান। ফরাসি গোলরক্ষক অ্যালেক্স পেপো জাহাজ থেকে তার মাকে চিঠি লিখেছিলেন, মা, আমরা প্রতিদিন আটলান্টিকের জলে বল হারাই। ক্যাপ্টেন বলেছিলেন ৪টা হারালে তারা ম্যাচই খেলতে পারবে না। প্রথম ফাইনালে মুখোমুখি উরুগুয়ে এবং আর্জেন্টিনা। প্রথমার্ধে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে উরুগুয়ে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয়। খেলা শেষে এই দুই প্রতিবেশী দেশ একে অপরের সাথে কূটনৈতিক সম্পর্ক পর্যন্ত ছিন্ন করেছিল, হ্যাঁ, স্রেফ একটা গোলাকার বলের কারণে। এরপর ১৯৩৪, বেনিতো মুসোলিনি তখন ইতালির ক্ষমতায়। তিনি পরিষ্কার বুঝেছিলেন স্টেডিয়াম হলো এমন এক গির্জা যেখানে কোনো ঈশ্বর নেই, আর সেই ফাঁকা সিংহাসনে নিজেকে খুব সহজেই বসিয়ে দেওয়া যায়। ইতালির কোচ ভিতোরিও পোজোকে তিনি ঢাল হিসেবে ব্যবহার করলেন। ফ্যাসিবাদের সেই ছায়া এতটাই প্রবল ছিল যে ১৯৩৮ সালের বিশ্বকাপের ফাইনালের আগে দলের মূল মন্ত্রই হয়ে দাঁড়িয়েছিল মুসোলিনির দেওয়া সেই বিখ্যাত বার্তা, ভিনচেরে ও মরিরে, জিতে এসো না হলে মরে এসো। ১৯৩৮ বিশ্বকাপে হিটলার যখন অস্ট্রিয়া দখল করলেন, অস্ট্রিয়ান খেলোয়াড়দের জোর করে জার্মানির জার্সি পরানো হলো। শুধু একজন অস্বীকৃতি জানিয়েছিলেন, মাতিয়াস সিন্ডেলার, যাকে ডাকা হতো ফুটবলের মোজার্ট বা পেপারম্যান। তিনি মাথা নত করেননি। কয়েক মাস পর ভিয়েনার এক ফ্ল্যাটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারি খাতায় বলা হলো দুর্ঘটনা, কিন্তু কেউ তা বিশ্বাস করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলার পর ১৯৫০ সালে বিশ্বকাপ ফিরল ব্রাজিলে। মারাকানা স্টেডিয়ামে ২ লক্ষ দর্শক প্রস্তুত ব্রাজিলের জয় দেখার জন্য। উরুগুয়ের প্রয়োজন ছিল জয়, ব্রাজিলের শুধু ড্র। খেলার আগের রাতে উরুগুয়ের অধিনায়ক অবদুলিও ভারেলা সতীর্থদের বলেছিলেন, মাঠে তারা ১১ জন, ওরাও ১১ জন, এর বেশি কিচ্ছু না। ৬৬ মিনিটে উরুগুয়ে সমতায় ফেরে এবং শেষ দিকে আলসিদেস ঘিজিয়া গোল করে বসেন। ২ লক্ষ মানুষ যেন পাথর হয়ে গেল। স্তব্ধ স্টেডিয়ামে নিজের বুকে ধুকফুক শব্দও শোনা যাচ্ছিল। ব্রাজিলের গোলরক্ষক মোয়াসির বারবোসা রাতারাতি খলনায়কে পরিণত হলেন। মৃত্যুর আগে তিনি আক্ষেপ করে বলেছিলেন, ব্রাজিলে যে কোনো অপরাধে সর্বোচ্চ শাস্তি ৩০ বছর, কিন্তু আমি এমন এক অপরাধের জন্য ৫০ বছর ধরে শাস্তি পাচ্ছি যা আমি করিইনি। ১৯৫৪ সাল, জাদুকরী হাঙ্গেরি দল ফেরেঙ্ক পুস্কাসের নেতৃত্বে ৩২ ম্যাচ টানা অপরাজিত। ফাইনালে প্রতিপক্ষ যুদ্ধবিধ্বস্ত পশ্চিম জার্মানি। ৮ মিনিটেই ২-০ গোলে এগিয়ে হাঙ্গেরি। কিন্তু ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটা ঘটল সেদিন।
জার্মানি ৩-২ গোলে ম্যাচ জিতে নিল, ইতিহাসে যা মিরাকল অফ বার্ন নামে পরিচিত। পরে জানা যায় জার্মান ডাক্তার খেলোয়াড়দের পারভিটিন নামের এক শক্তিবর্ধক ড্রাগ দিয়েছিলেন, যা নাৎসি সেনাদের দেওয়া হতো। কিন্তু তাতে কি আসে যায়, জয় তো জার্মানদের পকেটেই। ১৯৭৮ সাল, আর্জেন্টিনায় তখন সামরিক জান্তা হোর্হে রাফায়েল ভিদালার রাজত্ব। তিনি চাইলেন বিশ্বকাপ দিয়ে স্বৈরশাসনের দাগ মুছতে। রিভার প্লেট স্টেডিয়াম থেকে মাত্র ১১০০ মিটার দূরে ছিল এজমা, আর্জেন্টিনার সবচেয়ে কুখ্যাত গোপন কারাগার, বলা যায় আয়নাঘরের মতোই কিছু একটা। গুম হওয়া হাজারো মানুষের আর্তনাদ সেখানে দেয়ালে দেয়ালে। স্টেডিয়ামে যখন গোলের উল্লাস চলত, এজমার বন্দীরা সেই উল্লাসের মাঝেই শুনতে পেতেন ভয়ঙ্কর চিৎকার। ফাইনালে আর্জেন্টিনা যখন বিশ্বকাপ জিতল, আকাশ থেকে ঝরছিল কাগজের বৃষ্টি, আর ১১০০ মিটার দূরে এক বন্দীকে রেডিও দিয়ে বলা হয়েছিল, আজ উল্লাস শোনো। ১৯৮৬ সালের বিশ্বকাপ। ঠিক ৪ বছর আগে ফকল্যান্ড যুদ্ধে ইংল্যান্ডের কাছে হেরেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি এই দুই দেশ। দিয়েগো ম্যারাডোনার মাথায় তখন ফকল্যান্ডে প্রাণ হারানো সেই আর্জেন্টাইন তরুণদের ছবি। ৫১ মিনিটে তিনি হাত দিয়ে গোল করলেন, যেটা পরিচিতি পেল ঈশ্বরের হাত হিসেবে। কিন্তু এর ঠিক ৪ মিনিট পর যা ঘটল তা ফুটবল ইতিহাসে সেরা জাদু। মাঠের মাঝখান থেকে বল পেয়ে মাত্র ১১ সেকেন্ডে ৬ জন ইংলিশ খেলোয়াড়কে বোকা বানিয়ে গোল করলেন তিনি। ভাষ্যকর ভিক্টর হুগো মোরালেস সেদিন কেঁদে উঠেছিলেন, মহাজাগতিক ঘুড়ি, তুমি কোন গ্রহ থেকে এসেছ? ম্যারাডোনা শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন গরিবদের মুখপাত্র। তার প্রত্যেকটা ড্রিবল ছিল এক একটা প্রতিশোধ। ফুটবলে কখনো কখনো জীবন মৃত্যুর ফয়সালাও হয়ে যায়। ১৯৯৪ সাল, কলম্বিয়া ড্রাগ কার্টেলদের ছায়া থাকা এক ফুটবল দল, ডিফেন্ডার অ্যান্ড্রেস এসকোবার আমেরিকার বিরুদ্ধে আত্মঘাতী গোল করে বসেন। দেশে ফেরার ঠিক ১০ দিন পর মেদেলিনের একটা পার্কিং লটে তাকে ৬টা গুলি করা হয়। প্রত্যেকটা গুলির সাথে খুনিরা চিৎকার করে বলেছিল, গোল, গোল, গোল। ২০১৪ সালে বিশ্বকাপ ফিরল ব্রাজিলে, কিন্তু এবার দেশের মানুষ রাস্তায় বিক্ষোভে। ফিফার মানের স্টেডিয়ামের চেয়ে তাদের বেশি দরকার ছিল ফিফার মানের হাসপাতাল। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারল ব্রাজিল। গ্যালারিতে বসে থাকা প্রবীণ সমর্থক ক্লোভিস আকোস্তা ফার্নান্ডেজের বিশ্বকাপ ট্রফি জড়িয়ে ধরে কান্নার ছবি পুরো বিশ্বকে কাঁদিয়েছিল। ১৯৫০ সালের মারাকানাজো তাদের যেমন কাঁদিয়েছিল, কিন্তু ২০১৪ সালের মিনেইরাজও তাদের লজ্জায় ডুবিয়েছিল। ২০২২ মরুভূমির বুকে কাতার বিশ্বকাপ। ঝকঝকে স্টেডিয়ামের পেছনে লুকিয়েছিল এক অন্ধকার সত্য। বাংলাদেশ, ভারত, নেপাল ও কেনিয়া থেকে আসা হাজারো অভিবাসী শ্রমিকের রক্ত আর ঘামে তৈরি ওই মঞ্চ। কাফালা সিস্টেমের দাসত্ব আর ৫০ ডিগ্রি গরমে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন অসংখ্য তরুণ। স্টেডিয়ামের আলো যখন জ্বলছিল, দেয়ালের পেছনের অন্ধকার তখন সযত্নে ঢেকে দেওয়া হয়েছিল। কিন্তু এই বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি হিসেবে লিওনেল মেসি ট্রফি হাতে তুলেছিলেন। পৃথিবীতে অনেক খেলা আছে, কিন্তু কোনোটাই ফুটবলের মতো নয়। ফুটবল খেলতে আসলে অনেক কিছুর প্রয়োজনই হয় না। একটা ছেঁড়া কাপড় কিংবা প্লাস্টিকের বল হলেও চলে। পৃথিবীর সবচেয়ে গরিব ছেলেটাও ফুটবল খেলতে পারে। পৃথিবীর সবচেয়ে গরিব দেশটাও এই মাঠে সবচেয়ে শক্তিশালী পরাশক্তিকে হারাতে পারে। ৯০ মিনিটের জন্য অর্থনীতির হিসাব, ক্ষমতার দম্ভ, পাসপোর্টের রঙের বৈষম্য সব মিথ্যা হয়ে যায়। ব্রাজিলিয়ান কিংবদন্তি সক্রেটিস ঠিকই বলেছিলেন, ফুটবল শুধু একটা খেলা নয়, এটা শিল্প, এটা প্রতিরোধ। আমি যতবার মাঠে নামতাম ভাবতাম, মানুষ কি স্বাধীন? অন্তত ওই ৯০ মিনিটের জন্য হলেও উত্তর ছিল, হ্যাঁ, মানুষ স্বাধীন। আর গ্যালিয়ানোর মতো আমরাও সেই ভিখারি হয়েই থাকব, আরেকটি ভালো ফুটবলের অপেক্ষায়, আরেকটি মনমাতানো বিশ্বকাপের অপেক্ষায়। প্রিয় দর্শক, বর্তমান বিশ্বকাপ কেমন এনজয় করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রিয় টিম কোনটি সেটাও কমেন্টে লিখে আমাদের জানাবেন। ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে যেন আপনাদের সামনে হাজির হতে পারি, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।